সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক আদিবাসী দিবস 2026 উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমাদের সঙ্গে আজকে তিনজন বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন এই আদিবাসী ইস্যু নিয়ে কথা বলবার জন্য। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন মিস্টার সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক আদিবাসী ফোরাম। মাঝে আছেন শাহনাজ মল্লি, লেখক ও সাংবাদিক। একদম কোনায় আমাদের আছেন হারুনুর রশিদ, প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান, লাইট হাউস। তো সঞ্জীব দা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে আন্তর্জাতিক আদিবাসী দিবস 2026-এর শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি। একটা বড় অনুষ্ঠান আপনারা করেছেন এবং বিশ্বব্যাপী হয়েছে। তো এই অনুষ্ঠানটা কিভাবে শুরু হলো আসলে একটু যদি আমাদের দর্শকদেরকে ইতিহাসটা বলেন। আসলে আমরা সবাই জানি যে পৃথিবী অনেক এগিয়ে গেলেও জাতিসংঘ বলছে, আর অনেকে বলছেন যে কিছু মানুষ যারা পিছিয়ে আছে, লেফট বিহাইন্ড যারা, তো তাদের সামনে আনবার জন্য জাতিসংঘ একটি দিবস উৎসর্গ করে। 1994 সালে সাধারণ পরিষদে এটা গৃহীত হয় 9 আগস্ট। এটার মূল লক্ষ্য ছিল জাতিসংঘ নিজে এবং জাতিসংঘের বিভিন্ন এজেন্সি আছে, আপনি জানেন, ইউএনডিপি, আইএলও, ইউনেস্কো, এরকম এজেন্সিগুলো সদস্য রাষ্ট্র, বাংলাদেশ সদস্য রাষ্ট্র এবং নাগরিক সমাজ, আদিবাসী সংগঠন, মিডিয়া সকলে মিলে আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, বন ও পরিবেশ, মানবাধিকার এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা কামনা করা, বৃদ্ধি করা, এটি হলো জাতিসংঘের আদিবাসী দিবসের মূল বক্তব্য, উদ্দেশ্য। সেই থেকে এত বছর ধরে আমরাও বাংলাদেশে এই দিবস পালন করছি। এত বছরে 3 দশকে আমি মনে করি নানান বিষয়তে অগ্রগতি হয়েছে। আদিবাসী বিষয়ে আমাদের বাংলাদেশেও সমাজে, পরিসরে, মিডিয়াতে, নাগরিক সমাজের মধ্যে আলোচনা হচ্ছে। তাদের বিষয়গুলো অন্তত অনেকেই জানে। অনেক সমস্যার সমাধান হয়তো হয়নি, কিন্তু আদিবাসী বিষয়টা একটা আলোচিত বিষয়, এটা বলা যায়, এবং তাদের জন্য যে কিছু স্পেশাল ব্যবস্থা নেওয়া দরকার। একটা তথ্য মনে আছে এখানে যে কবি শামসুর রহমান তিনি বলেছিলেন যে 80-র দশকের দিকে যে বাংলাদেশে যে বাংলা ছাড়া অন্য ভাষায় মানুষ যে কথা বলে এইটা উনি জানতেন না। উনি কিন্তু খুব নির্দোষভাবে মানে স্বীকার করেছেন এখানে যে চাকমা, মারমা, এরকম বাংলা ছাড়াও 35টি ভাষায় এই দেশে কথা বলা হয়। বাংলাদেশের প্রধান কবিরও এটা জানা ছিল না আসলে। তো উনি খুব অনেস্টলি এটা বলেছেন। এখন কিন্তু বাংলাদেশের সবাই জানে, কিন্তু জানে যে বাংলাদেশে বাঙালি ছাড়া অন্য জাতির মানুষ, অন্য ভাষার মানুষ এরা যে বাস করছে আসলে এটা জানে। এবং কবি শামসুর রহমানের সাথে তো আমার একটা বন্ধুত্ব ছিল, এবং আমি তাকে 1997 সালে রাঙামাটি নিয়ে গিয়েছিলাম এবং ভাবিকেও নিয়ে গিয়েছিলাম। ওনাকে অবশ্য আমার ময়মনসিংহেও নিয়ে গিয়েছে, আমাদের হালুয়াঘাটেও। তো আপনার এই যে সচেতনতা তৈরি এই মানুষগুলোর সম্পর্কে ইতিবাচকভাবে, যে আমরা যদি এগিয়ে যেতে চাই তাহলে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো জাতিসংঘের এসডিজি, যেটা হারুন ভাই এবং আমরা অনেকে কাজ করি। এসডিজির যে মূল সুর, যেটা লিভ নো ওয়ান বিহাইন্ড, মানে কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যাবে না, সবাইকে নিয়ে এগোতে হবে। এটার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো শুধু কাউকে পিছনে ফেলে না, যে সবচেয়ে পিছনে আছে তাকে নিয়ে আসতে হবে সামনে। আমি মনে করি বাংলাদেশে এই আলোচনাটা হচ্ছে এবং নিশ্চয়ই কোনো না কোনো সময় আদিবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। সঞ্জীব দা, আসবো আপনার কাছে। মনি আপনি একটু যদি বলেন, এবারের থিমটা হচ্ছে আদিবাসী ধাত্রীদের শ্রদ্ধা, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান। মানে আদিবাসী এমনিতেও বাংলাদেশের নারী স্বাস্থ্য, প্রান্তিক মানুষের নারী, তাদের প্রজনন স্বাস্থ্যের অবস্থা খারাপ। আদিবাসীদের প্রান্তিকতা একটা হচ্ছে আদিবাসী হিসেবে, আবার নারী হিসেবে তার একটা কিন্তু ডাবল প্রান্তিকতা। আরেকটা হচ্ছে আদিবাসীরা সাধারণত খুব প্রত্যন্ত অঞ্চলে থাকে, সো জায়গা হিসেবে কিন্তু আরেক রকমের প্রান্তিকতার মাত্রা। তো সব মিলিয়ে যেহেতু আপনি পুরো বাংলাদেশ ঘুরে বেড়ান, কি অবস্থা আসলে স্বাস্থ্যর দিক থেকে আদিবাসী নারীদের? সামগ্রিকভাবে বাংলাদেশে মাতৃ স্বাস্থ্যের বিষয়টি অবহেলিত খুব। যদি আপনি আরও যত, প্রথমে তো শহরে একরকম আছে, আপনি আরও যত গ্রামের দিকে যাবেন, আরও যত প্রত্যন্ত এলাকার দিকে যাবেন, তত কিন্তু অবহেলার জায়গাটা আরও বেশি প্রকট এবং স্পষ্ট হয়ে ওঠে। সেটার কারণ শুধু সমাজ ব্যবস্থা না, সেটা আসলে রাষ্ট্রীয় কাঠামোরও একটা ব্যাপার আছে। কারণ এই যে ধাত্রীদের কথা যেটা বলা হচ্ছে, মায়েদের তো আমরা জানি ধাত্রীবিদ্যাটা কি, পৃথিবীর একদম প্রাচীনতম বিদ্যা। আসলে একদম মানব ইতিহাসের শুরু থেকেই এটি চলমান, এবং সবসময়ই সমাজে এরকম স্বপ্রণোদিত হয়ে কিছু নারী এই ধাত্রীর কাজটি করে থাকেন। তো আমি আমার আদিবাসী বন্ধুদের সাথে কথা বলে দেখেছি যে তাদের সমাজেও কিন্তু এরকম ধাত্রীরা আছেন যারা
নিজেদের প্রথাগত বিদ্যা, ইন্ডিজিনিয়াস যে জ্ঞান, সেটি কিন্তু তারা ব্যবহার করেন। তাদের প্রশিক্ষণভাবে নেই, তারা হয়তো জানেন না অনেক কিছুই, যে বৈজ্ঞানিকভাবে যেগুলো এখনকার সময় বলা হয় সেই স্বাস্থ্যবিধিটার কিছুটা জানেন না, কিন্তু তারা যেটা জানেন সেটা হচ্ছে ঐতিহ্যগত কিছু বিষয় এবং ভেষজ কিছু উপাদান তারা ব্যবহার করেন। যখন শিশুটি হয় তার নাড়ি কাটতে হয়, এবং নাড়ি কাটার সময় আদিবাসী নারীরা, ধাত্রীরা যেটা ব্যবহার করে একটা বাঁশের যে কঞ্চি ব্যবহার করে, এবং পরিবেশবিদরা বলেন কিন্তু যে এই বাঁশের কঞ্চিটি আসলে প্রকৃতির সাথে মানুষের প্রথম সংযোগ। তার নাড়িটি কাটা হচ্ছে, খুব অর্গানিক আর কি, বাঁশ খুবই প্রকৃতি থেকে অর্গানিক নেওয়া। ভাবে একটা কাটা হচ্ছে। এখন এই যে ধাত্রীরা আছেন সমাজে, তারা কিন্তু সেইভাবে কোনো অর্থনৈতিকভাবে লাভবান কিছু না, তারা একেবারে সামাজিক দায়িত্ব হিসেবে এই কাজগুলো করে থাকেন, এবং সমাজেও যে তাদেরকে খুব বড় বা সম্মান, সম্মানের শ্রদ্ধা, চোখে বা ডিগনিটি শ্রদ্ধা দেখা হয় না। অতটা এটা কিন্তু হয়তো বলা না। হচ্ছে তাদের হ্যাঁ, শ্রদ্ধা, এইবারের যে হ্যাঁ। থিমটার মধ্যে তাদেরকে সম্মান করতে হবে। এক ধরনের গ্রহণযোগ্যতা তাদের আছে, কিন্তু সেটা হয়তো শ্রদ্ধা বা সম্মানের জায়গাটা তো আমাদের অর্থনীতি দিয়ে নির্ধারিত হয়, সেই অর্থে ওইভাবে হয়তো শ্রদ্ধা সম্মানের জায়গাটা তাদের থাকে না। এখনকার মায়েরা খুব সিজারিয়ান পদ্ধতি, সেটা তো আর ধাত্রীরা জানেন না, তারা একেবারে স্বাভাবিকভাবে প্রসব করান, এবং একটা নারীর প্রচণ্ড একটা চরমতম বিপদের মুহূর্তই আমি বলবো এটা, সেই সময় তিনি পাশে থাকেন এবং তার স্নেহ, মমতা এবং তার ইন্ডিজিনিয়াস জ্ঞান দিয়ে তিনি একজন নারীকে প্রসবে সাহায্য করেন এবং প্রসবোত্তর সেবাটা বা প্রসব পূর্ব সেবাটা দিয়ে থাকেন। এখন যেটা আমাদের দরকার, এই ধাত্রীদেরকেই যদি আমরা একটু প্রশিক্ষিত করতে পারি, যদি আমরা তাদেরকে অন্তত ছোটোখাটো যে বৈজ্ঞানিক বিষয়াশয়গুলো আছে বা মেডিকেল টার্মগুলো আছে, কি করলে নারীর স্বাস্থ্যটি আরও একটু ভালো থাকবে বা কোনো রকম সংক্রমণ হবে না, এই ধরনের ছোট ছোট জ্ঞানগুলো যদি তাদেরকে দেয়া যায়, সেটি আরও ভালো হয়। আর্থিকভাবে তাদেরকে যদি হ্যাঁ, নিরাপত্তার জায়গাটা যেটা বললেন, যে হ্যাঁ, সম্মানটাও তো আমাদের সমাজে অর্থের সঙ্গে সম্পর্কিত। সম্পৃক্ত। হ্যাঁ, সেটা কিভাবে সেটি করা নিয়ে যায়? সরকারের কিছু কার্যক্রম ছিল, হয়তো উনি জানেন, আমিও যতদূর জানি যে জি। সরকার চেয়েছিলেন ট্র্যাডিশনাল ধাত্রীদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছিল, করা হতো। হ্যাঁ, টিবিএ বলতো ওটা। হ্যাঁ, এটা করা হচ্ছিল, এখন এটির কি অবস্থা আমি জানি না, কিন্তু এটি হতে পারে, এটি চলমান থাকতে পারে। মিডওয়াইফারি কিন্তু এখন খুবই গুরুত্ব পাচ্ছে। হ্যাঁ, যেমন আমি জানি অনেক আদিবাসী নারী যারা নার্সিং করেন, তারাও এই মিডওয়াইফারিতে ট্রেনিং নিচ্ছেন এবং তারা কিন্তু সমাজে গিয়ে কাজ করছেন। এখন এইটার জন্য মানে আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে কিছু স্বীকৃতি, কিছু অর্থনৈতিক সুবিধা এবং কিছু পৃষ্ঠপোষকতা থাকা খুব দরকার, যদি আমরা মাতৃস্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ মনে অবশ্যই করি। অবশ্যই। হারুন ভাই যদি একটু বলেন, আপনি তো বহুদিন থেকে এই প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করেন। আদিবাসী দিবস ছিল 9 আগস্ট, সেখানে মোটামুটি আমরা সকলেই ছিলাম। তো সেখানে মোটা দাগে যে আমরা তাদের কাছ থেকে যে দাবি দাওয়াগুলো দেখলাম, সেগুলো তাদের হচ্ছে যেমন তাদের সরকারি সেবায় অভিগম্যতা, যে ধরেন শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু একেবারে রিমোট অঞ্চলে যেখানে বসবাস করে তাদের জন্য ওই রকম তাদের মতো করে শিক্ষা, তাদের মতো করে কোনো স্কুল আমরা এখন এস্টাবলিশ করতে পারি নাই। তেমনই মুন্নি আপা বলছিল কিন্তু যে ধাত্রীদেরকে যে ট্র্যাডিশনাল যে বার্থ অ্যাটেন্ডেন্ট, তারপরে সেটাকে সরকার পরে আবার স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট করলো, এখন সরকার করছে যে মিডওয়াইফারি। এখন এটা আমাদেরকে কি করছে, ম্যাটার্নাল যে মর্টালিটি সাংঘাতিক কমাই দিতে সাহায্য করছে। কিন্তু আমি অ্যাপ্রেড যে আমার যে আদিবাসী রিমোটে যে বোনরা আছে, মায়েরা আছে, তাদের কাছে আমার মিডওয়াইফারি কতটা আমরা নিয়ে যেতে পারছি। তো আমরা এই কাজটাই করছি যে আমরা ওইখানে যাতে যারা রিমোট অঞ্চলে আছে সেই কাজটা লাইট হাউস করার চেষ্টা করছি। প্রথমত ওইখানকার কমিউনিটির যে সংস্থা, তাদেরকে এম্পাওয়ার করছি আমরা, তাদেরকে পার্টনার বানাচ্ছি এবং সরাসরি কমিউনিটিতে আমরা বলতে পারেন যে 60টি ইউনিয়নে আমাদের এই কার্যক্রমটা চলমান আছে 12টা উপজেলায় এবং 6টি জেলায়। তো এটাতে আমাদেরকে একটু সহযোগিতা করছে, তাদেরকে অ্যাকনোলেজ করতে হয় যে সুইজারল্যান্ড এম্বাসি, গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জেএফএ কনসাল্টিং নামে একটা ফার্ম যৌথভাবে এই কাজটা করছে, আমাদেরকে আর্থিক কারিগরি সহায়তা দিচ্ছে। আমরা নাগরিকতা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে যে আদিবাসীদের নিয়ে যারা কাজ করছে, তো মোস্টলি তাদেরকে এই আমব্রেলার নিচে নিয়ে এসে তাদের কাছে কীভাবে অভিগম্যতা দেওয়া যায় সরকারি সেবায়, সেই জন্য প্রথমত ডিমান্ড সাইটে আমি তো একটু ঘুরেছি প্রত্যন্ত জায়গায়, ধরুন বান্দরবনে কেউকারডং, পাসিংপাড়া, এইসব জায়গায় আমি গেছি।
ইভেন আমি দেখেছি আমার সামনে দিয়ে বাসের মধ্যে একটা নারীকে, প্রেগনেন্ট নারীকে কাঁথার মধ্যে শুয়ে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। জি। মানে প্রাথমিক স্বাস্থ্যগুলো তো তাদের কাছে একটু যেতে হবে, সেই আয়োজনটা কি আছে আসলে? আমরা দেখি একটা ট্যুরিজম হয়, পর্যটনের নামে সবাই এখানে যায়, জি। তারপর লোভ দেখানো হয় যে এখানে লেক দেখবা, বগা লেক দেখবা, কেউ কারোটাং দেখবা, আর 5 জন আদিবাসীকে দেখবা। তো তারা তো দেখার বিষয় না, মানুষ দ্রষ্টব্য না। ওইখানে তার যে রুবায়েত ভাই- কষ্ট, জি। সাফারিং, পেইন, সেইটা আসলে আমরা কতটুকু বোঝার চেষ্টা করি? যেটা দেখছি রুবায়েত ভাই, যে সরকার ওভার দ্য পিরিয়ড স্বাধীনতার পর থেকেই এই যারা আদিবাসী কিংবা উপজাতি যে যেখানেই আছে তাদেরকে কিন্তু বিভিন্ন সময় ন্যাশনাল প্রোগ্রামে আমরা দেখে নিয়ে আসা হয়, কিন্তু ওনাদের যে নিডগুলো সেগুলো খুবই কমই আমরা অ্যাড্রেস করতে পারছি। বিভিন্ন অসুবিধা আছে, যেমন খুবই রিমোট, যদি বান্দরবনে যে কথা বললেন, ওইখান থেকে যেখানে হসপিটাল কিন্তু উপজেলা সদরে কিংবা জেলা সদরে আছে, কিন্তু রিমোট থেকে নিয়ে আসার জন্য, সেখানে যাওয়া আসার জন্য অনেক দুর্গম যে সিচুয়েশন, এটা কারোই নাগালের বাইরে। তবে সবসময় সরকার চেষ্টা করছে যে কীভাবে সেবাটা দেওয়া যায়। কিছু সীমাবদ্ধতা আছে, যাদেরকে ওখানে দেওয়া হয় আর তারা মনে করে যে আমাদেরকে একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এদিক থেকে যখন বান্দরবনে পোস্টিং হবে তখন তার চিন্তাই হলো যে আমাকে একটা কিন্তু এই punishment- শব্দটাকে আপত্তিকর মনে হয় না, যে খুবই পানিশমেন্ট আপত্তিকর। পোস্টিং, তার মানে কি যে লোকগুলা সারা জীবন ওখানে থাকে তারা কি পানিশমেন্টের মধ্যেই থাকছে সারা জীবন? এইরকম মনে করেন যে সরকারি লোকগুলো কর্মকর্তা 3 বছরের জন্য যায়, খুবই আর দুঃখজনক। যারা সারা জীবন থাকে তাদের পানিশমেন্ট। আপা বলেন তো, এই শব্দটা প্রায় না, আমরা দেখি বলি। আমাদের একটা মাইন্ডসেট আছে হ্যাঁ। যে আমাদের যারা ডাক্তার, যারা কিনা স্বাস্থ্য কর্মকর্তা, তারা পুলিশ ওইসব, কর্মকর্তা, মানে সমস্ত প্রশাসনের সেবা যারা প্রদান করে, সেবা প্রদানকারীরা, তাদেরকে যখন প্রত্যন্ত এলাকায় পোস্টিং দেওয়া হয়, সেটাকে ওই যে উনি বললেন শাস্তি, মানে শাস্তি হিসেবেই দেখা হয়। এমনকি এরকমও বলা হয় যে এটা আমরা জানি যে আপনি ঢাকায় আছেন না, আপনাকে কিন্তু ওইখানে পাঠিয়ে দিব, টেলিভিশনে একটা বিজ্ঞাপনই ছিল, খেপে যে বলতেছে যে আপনি আমার সঙ্গে বেয়াদবি করছেন, আপনাকে একদম বান্দরবন পাঠিয়ে দিব। পাঠিয়ে দেব। পরে আমাদের আপত্তির মুখে ওই বিজ্ঞাপন কিন্তু প্রত্যাহার করেছে। এটি টেলিভিশনে চালিয়েছে কমার্শিয়ালি। সেটাই, এই যে আমাদের মানসিকতা তৈরি হয়েছে, যিনি ওখানে যান তিনিও কিন্তু কতক্ষণে ফিরবেন সেই চেষ্টায় থাকেন, কিন্তু যাকে সেখানে কাজে সেবা যে মনও দিবে, দেয় না। সরি বললে আবার যার জন্য পাঠালো সেবা প্রদান করার জন্য, ও তো অ্যাকোমোডেটই করছে না, পোস্টটাকে হোল্ডই করছে না, ওনার করছে না, ওন করছে না যে মানুষের সেবা করব। সে তাড়াতাড়ি ফিরে আসার জন্য আরেকটা তদবির করছে। এইরকম যদি করে সারাক্ষণ, এটা হলো এই দাদা ওই যে ওয়ার্ল্ড ভিউর ব্যাপার। এই জন্য আমরা সবসময় বলি যে ইন্ডিজিনাস ওয়ার্ল্ড ভিউ, আপনার দৃষ্টিভঙ্গির চেয়ে ওয়ার্ল্ড ভিউটা একটু ইম্পর্টেন্ট। বিশ্বদৃষ্টি, পৃথিবীকে কিভাবে দেখি, বিশ্বজনীনতা, আদিবাসীদের কিভাবে দেখি কিভাবে আমরা। দেখি। দেখেন বাংলাদেশে আদিবাসীদের ব্যাপারে, পাহাড়ি মানুষের ব্যাপারে যখন কেউ কথা বলেন, অনেকে মনে করেন যে তাদের অনেক সমস্যা, তাদের অধিকার দেওয়া দরকার, তার স্বীকৃতি দরকার, কিন্তু জাতিসংঘ সহ তারা তাদের অবদানকে স্বীকার করছে। এই আদিবাসী মানুষের পৃথিবীর জন্য, ধরিত্রীর জন্য, মানব সভ্যতার জন্য অনেক অবদান আছে। অবশ্যই যেমন আপনার এই যে ওই যে বলা হয় যে আদিবাসী মানুষের জনসংখ্যা পৃথিবীতে মোট জনসংখ্যার 6 ভাগ, আর এই 6 ভাগ মানুষ, এটা তথ্য জাতিসংঘের, তারা পৃথিবীর 80 ভাগের বেশি জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি রক্ষা করে। ট্রু। তো কে নদী রক্ষা করে? বাংলাদেশে যতখানি পাহাড়, বন, নদী আছে, যেসব নদী আপনার ধরেন দূষিত না, ভালো জি নদী, জি জি, সেগুলো তো সব পাহাড়ে। পাহাড়ি, হ্যাঁ, আর আমাদের এই যে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, এই তুরাগ, এই নদীগুলো তো আসলে আর নদী নাই, মৃত নদী। রাইট। তো এই যে অবদানগুলো, এই যে আদিবাসী ধাত্রীদের ব্যাপারে আমি দেখলাম অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব, তিনি বলেছেন যে তারা ধরিত্রী জননীর সঙ্গে এই যে জীবনের একটা যোগসূত্র তৈরি করেন, প্রকৃতির সঙ্গে, মাদার আর্থ যোগসূত্র তৈরি করেন। হ্যাঁ, এই যেমন আমার জন্ম তো অবশ্যই ধাত্রীর কাছে, গ্রামে, এবং আপনার ওই যে বাঁশের যে কি বলে ওটা দিয়ে সংযোগ তৈরি চৌকি করা। যেটা, হ্যাঁ, হ্যাঁ, ওটা এখনো তো ভালোই আছি তো, ঠিক না? হ্যাঁ। তো তো এবং আমাদের বয়সী যারা, তাদের তো বেশিরভাগই ধাত্রীর কাছে জন্ম। তো এই ধাত্রীবিদ্যাকে অনার করা, এবং জাতিসংঘ বলছে তার সদস্য রাষ্ট্রকে, বাংলাদেশকেও, এই বিদ্যায় এই মানুষগুলোকে তুমি অনার, সম্মান করো এবং এখানে বিনিয়োগ করো। এখানে অর্থ বিনিয়োগ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, প্রয়োজনে তাদেরকে আধুনিক আরও যে স্কিল, এগুলোর সঙ্গে যুক্ত করতে হবে। আমি আপনার বিনিয়োগের সাথে একটু যোগ করি রোবেদ ভাই, সেটা হলো যে বর্তমান সরকার আপনি দেখেন অনেক ভালো ভালো কর্মসূচি শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, অন্যান্য কার্ডের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি বলবো যে এই যে আদিবাসী যারা আছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ওরা পিছিয়ে আছে। তো যদি বলা হতো যে অগ্রাধিকার ভিত্তিতে 500 কিংবা 1000 কার্ড প্রথম আগে
আদিবাসীদের দেওয়া হবে, তার একটু ভ্যালু অ্যাড করতো। তাহলে হলো কি আদিবাসীরা ভাবতো যে আমাদের প্রধানমন্ত্রী এসে প্রথম আমাদের কথা ভেবেছেন, আমি নিশ্চয়ই হয়তো বা প্রাইম মিনিস্টার মাথায় এটা আসে, কিন্তু আমি বলছি অগ্রাধিকারের কথা। আবার দেখেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে চলমান আছে যেটা, সেখানে কিন্তু ওরা অগ্রাধিকার পায় নাই। আমি ডিজি মহোদয়কে বলছি আপনি তো আপনার দপ্তরে চিঠি দিয়ে দিতে পারেন যে আগে আদিবাসী যেহেতু ওরাই গরিব আগে বেশি, ওদেরকে আগে তুমি কার্ডটা দিয়ে দাও, পিজিএফ কার্ডটা, তারপরে অন্য গরিবদেরকে দাও, তাহলে তো অ্যাড্রেস হয়। এবং এটা সব অঞ্চলে আমরা চাচ্ছি না, যেখানে আছে আদিবাসীর আসে বরং হারুন ভাই উল্টো, আমি তো ওদের সঙ্গে বহুদিন থেকে যুক্ত আছি। আপনি যদি পটুয়াখালী, বরগুনা প্রত্যন্ত জায়গায় দেখেন, তাদের জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে শ করে মামলা দেওয়া আছে, শ্মশান দখল হয়ে গেছে, পুকুরগুলো দখল হয়ে গেছে, এবং উন্নয়ন উদ্বাস্ত, তারা কিন্তু উন্নয়নকে ভয় পায়, ইকো পার্কে তারা ভয় পায় যে আমার জমি জায়গা কি চলে যাবে। আপনি যদি একটু বলেন যে একটা তো অধিকারের কথা বলছে, বরং তার জমিটাই থাকছে না, এবং মৃত্যুর পরে যে শ্মশান সেইটা দখল হয়ে গেছে। ভূমির ব্যাপারে তো তারা ভূমিপুত্র, তারা তো জমির কাগজ করে না, জমির মালিকানা নিয়ে তাদের কিন্তু সেই দখলদারির মনোভাব তাদের নাই। জমিকে মা মনে করে যে মাকে কিভাবে কেনা বেচা হয়, কিভাবে কেনা বেচা করব। তো এই সুযোগটাই আসলে এই যে যারা সেটেলার বলি আমরা যাদেরকে, বা যারা কিনা এই জমি দখল করতে চায়, দখলদাররা এই সুযোগটা নেয়, তারা ওই জমির কাগজপত্র করে সেই জমি দখল করে নেয়। এই কারণে আমিও দেখেছি যে পার্বত্য অঞ্চলে বলেন বা সমতলের আদিবাসী যারা বলেন, প্রত্যেকের কিন্তু ভূমির জন্য মালিকানা নিয়ে লড়াই করতে হয়, এবং জানেও না যে কেমন করে সেই ভূমি, তার নিজের ভূমি বেহাত হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে। এই জায়গায় একেবারে কঠোরভাবে আসলে রাষ্ট্রীয় হস্তক্ষেপ দরকার। সঞ্জিত, আমরা দেখলাম যে আপনি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার নেতৃত্বে একটা দল গিয়েছিলেন, এবং উনি কিন্তু যে রেইনবো সোসাইটি, রেইনবো স্টেট শব্দটা বলেন, যেটা রংধনুর সমাজ হবে আসলে, তো সেইটা তার কথায় কেমন বুঝলেন, কতটা আন্তরিক মনে হলো আপনার? আমার জীবনে আমি ওখানে বলেছি যে আমি ঢাকা শহরে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 40 বছর হয়ে গেছে আমি ঢাকায় থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 1986 সালে শুরুতে। তো 40 বছরের মধ্যে প্রথম একজন প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করলাম, সমতলের আদিবাসীরা। তো উনি আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আমি মনে করেছিলাম হয়তো 45 মিনিট সর্বোচ্চ, কিন্তু দেখা গেল যে প্রায় 1.5 ঘন্টা আমরা মন খুলে কথা বলেছি। তিনিও ওনার ভাবনাগুলোর কথা বলেছেন, রংধনু যে বা বৈচিত্র্যকে যে সম্মান করা এটাকে বলেছেন, আদিবাসী মানুষের অবদানের কথা বলেছেন, এবং সমতলের আদিবাসীদের জন্য ওনাদের কিছু প্রতিশ্রুতি আছে। যেমন ধরেন পাহাড়ে তো বাস্তবায়ন যাই হোক, একটা মন্ত্রণালয় আছে, 3টা জেলা পরিষদ আছে, উন্নয়ন বোর্ড আছে, ইত্যাদি আছে প্রতিষ্ঠান, কিন্তু সমতলের আদিবাসীদের দেখার জন্য কিন্তু কোনো মন্ত্রণালয় নাই বা কোনো অধিদপ্তর নাই। তো বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা একটা অধিদপ্তর করবেন। এটা ওই দিনও মির্জা ফখরুল ইসলাম সাহেবও ছিলেন, ওই দিনও সেটা আলোচনা হয়েছে, তারা ধাপে ধাপে এই বিষয়গুলো করবেন। আমরা সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশনের কথা বলেছি, আপনি যেটা বলছেন ভূমি সমস্যা সমাধানের জন্য, সেটা তারা এগ্রি করেছেন, ধাপে ধাপে করবেন। সব মিলে আমি একটা ইতিবাচক বিষয় দেখতে চাই। অতীতের দুঃখ না পাওয়া, বেদনা, গ্লানি, কি বলে ক্ষত, এগুলো তো আছেই, কিন্তু আমি সামনে মনে করি যে রংধনু তো অনেক রং, 7টা রং না, বৈচিত্র্য। আমি বলি যে এই 7টি রং একসঙ্গে থাকে, পাশাপাশি চলে, এবং একটা রং আরেক রংকে দুঃখ দেয় না, অপমান করে না, প্রতিযোগিতা করে না, লড়াই করে না, বরং আকাশকে রাঙিয়ে তোলে, একসঙ্গে দিগন্তকে রাঙিয়ে তোলে। তো বাংলাদেশেও কিন্তু এই আদিবাসী মানুষেরা তেমনই, বাঙালি আদিবাসী। আমি আশাবাদী, আমি একটু সামনের দিকে তাকাতে চাই। আশা করি এই সরকার, অতীতে যাই হোক, এই সরকার কিছু ভালো কাজ করবেন। দেখুন, আমি যেটা বলি যে রাষ্ট্রপ্রধানের ইতিবাচক মনোভাব নিশ্চয়ই একটা ভালো বার্তা দেয়, কিন্তু উনি একা তো একটি সমাজ পুরো বদল ঘটাতে পারবে না। অবশ্যই সরকার প্রধানের কথা বলছি, যে সরকার প্রধানের এইসব ইতিবাচক কথা আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু সেই সঙ্গে আমরা আবার আশঙ্কাও প্রকাশ করি যে তিনি যেভাবে ভাবছেন সেভাবে কি তার পরিষদ ভাবছে কিনা, বা আমরা দেখতে পাচ্ছি কিনা সমাজে সেটার প্রতিফলন ঘটছে। কারণ আমরা তো বৈচিত্র্য মানতেই চাই না, আমরা তো সব ভেঙে চুরে সমান করতে চাই, আমরা অন্য ভাষার অধিকার দিতে চাই না, আমরা অন্য সংস্কৃতিকে মানতে চাই না, কৃষ্টিকে মানতে চাই না, সেটা তো হবে না। প্রত্যেকের বৈচিত্র্য সহ বৈচিত্র্যের যে ঐক্য আমরা নির্মাণ করতে চাই, সেই মনোবৃত্তিটা যেন সরকারের সকল স্তরে পড়ে, সমাজে পড়ে, এবং আমরা এর প্রতিফলন আসলে সবার মধ্যে দেখতে চাই। যেটা বললেন, এটা সমতলের যারা প্রধান জনগোষ্ঠী যে বাঙালিদের সম্পর্কে বলা হয়, তারা শুধু সমতল দেখতে পায়, যে পাহাড় উঁচু দেখলে সে কেটে সমান করে।
আবার যদি পুকুর দেখে নিচু মনে হয় এটা একবার ভরাট করে, ভরাট করে। এই করে কিন্তু পরিবেশ শেষ হয়ে যাচ্ছে। হারুন ভাই, শেষ 1 মিনিট যদি বলেন কি করা দরকার আসলে রাষ্ট্রীয় পর্যায়ে? থ্যাংক ইউ। আমিও সঞ্জীবদার সাথে একমত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু পরিবর্তন নিয়ে আসতেছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। একটা সিম্পল বলি যে একটা সিম্পলিসিটি, যে উনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার যেখানে যাচ্ছেন এবং ওনার সাথে যারা যাচ্ছে তারা সকলেই কিন্তু ক্যাজুয়াল ড্রেসই মেনটেন করছেন। এবং এর একটা পরিবর্তন আমি দেখছি কি যে মিনিস্টাররা তারা গরমের মধ্যে আর এসি চালায় কোট গায়ে দিয়ে অফিস করছেন না, একটা পরিবর্তন। গাড়ি, তারপরে খরচ কমানো, এটা কিন্তু যদিও মুন্নি আপা বলছে যে উনি একা হলে হবে না, এটা আস্তে আস্তে যাচ্ছে। এবার আমি দেখছি অনেক ভালো কাজ যেরকম করেন, শিশুদেরকে নিয়ে উনি একসময় একটা ভালো একটা গল্পর আয়োজন করলে একটা মসজিদের পরে দেখলাম। আমি সাথে সাথে দেখলাম আরেকদিন এমপি সাহেবও শিশুদের নিয়ে সুন্দর করে কথা বলছে। আমি মনে করছি যে শিশুকে উনি মর্যাদা দেওয়াতে, ভালোবাসাতে অন্যরাও কিন্তু তার অ্যাটিচিউডটা পরিবর্তন করছে। আমার মনে হয় ওই আলোচনা যে সমতল নাগরিকদের, সমতলে যারা বসবাস করে তাদের জন্য প্রধানমন্ত্রীর যে উদ্যোগটা, এই যে প্রথমবারের মতো তাদের সাথে কথা বললো, তাদের সমস্যাগুলো শুনলো এবং উনি বলছে স্টেপ বাই স্টেপ সমাধান করব। এর একটা ইম্প্যাক্ট আমার মনে হয় যে পুরা যে মন্ত্রিপরিষদ এবং পার্লামেন্ট মেম্বার যারা আছে তাদের মধ্যে একটা, আমার মনে হয় একটা তাদের অ্যাওয়ারনেসটা হয়েছে অলরেডি। আপা যেটা বললেন, আমি কিন্তু কথা বলেছি অনেক এমপির সঙ্গে, বিএনপি নেতাকর্মী, তারা কিন্তু রেইনবো স্টেটের কনসেপ্ট দেখলাম পরিষ্কার না তাদের কাছে। এটা একটা আমি বলবো যে এটা আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু তাদের জন্য একটু কর্মশালা, ওয়ার্কশপ এগুলো উনি কিন্তু করছেন, প্রধানমন্ত্রী এমপিদেরকে নিয়ে কিন্তু একটা কর্মশালার ব্যবস্থা করেছেন। এইরকম দরকার বোধ হয়, কারণ এমপিরা তার তো পলিসি মেকার, তাদের মাথায় ঢোকাতে পারলে যে কেন একটু রেইনবো বলা হচ্ছে। সাউথ আফ্রিকা থেকে শব্দটা নিয়েছি, সাদা কালো সবাই কিভাবে থাকতে পারে, কিভাবে টলারেন্ট সোসাইটি হতে পারে, সেইখানে বোধহয় গ্যাপ আছে। আপনার ওই বিবিএসে গেছিলাম, তারা এই শুধু আদিবাসীদের, তারা শব্দ নৃগোষ্ঠী ব্যবহার করে, কিন্তু আদিবাসীদের নিয়ে একটা শুমারি হচ্ছে। এখন কিন্তু আমরা বলতে পারবো না যে এই মাতৃমৃত্যু হার কত, আদিবাসীদের মাতৃমৃত্যু হার কত, শিশু মৃত্যু হার কত, এটা কিন্তু নাই। আদিবাসীদের মধ্যে আবার গারো নারীর মৃত্যু হার কত, মাতৃমৃত্যু হার কত, হাজংদের এসব নাই, কিন্তু ডিসএগ্রিগেটেড ডেটা নাই, কিন্তু এটা হচ্ছে এবার। এটা তো খুবই দরকার। আমিও যখন আপনি বাজেট বরাদ্দ দিবেন, আপনাকে জানতে হবে মোট সংখ্যা কত, সংখ্যা কোন ছাড়া জায়গায় দিবেন, প্রান্তিকতা কার সমস্যা বেশি, কাকে আগে দিবেন। যেমন আপনি দেখেন পরিকল্পনা বাজেটের জন্য এই তথ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে 2022 সালে আমাদের যে সর্বশেষ যে লোকগণনা, সেখানে ভিল নামে একটা জাতি আছে চা বাগানে, বাংলাদেশের জনসংখ্যা মাত্র 95 জন। তো 95 জন হলে 5 জনকে যদি একটা সরকারি চাকরি, ছোটখাটো চাকরি দেওয়া যায়, 5 জন, 5 ফ্যামিলি বেঁচে গেল। এই 95 ভিল তো আপনি মানে কি বলবো, সামনে নিয়ে আসতে পারলেন আপনি। এবং এটাকে আমরা ফোকাস করতে পারি যে রাষ্ট্র তাদের জন্য কত কিছু ইতিবাচক কাজ করে, এটা আমি আজকে বলে আসছি এবং তারা একমত। কিন্তু খালি শুধু আমাদের দেখতে হবে যে ওই যে অ্যাভাতার ফিল্ম আমি বলি, লাস্ট ডায়ালগ যে ওই যে আই সি ইউ, আমি তোমাকে দেখি। তো এই দেখাটা আদিবাসীদের ক্ষেত্রে রাষ্ট্রকে চোখের দেখা দেখবেন, আবার ওই যে হৃদয় দিয়ে যদি দেখতে পারে রাষ্ট্র আদিবাসী মানুষকে, গরিব মানুষকে, অন্য মানুষকেও, আমার মনে হয় এটা পরিবর্তন আসবে। 30 সেকেন্ড শেষ না, কথা। সেই প্রান্তিক মানুষকেও তার অধিকারটা রক্ষা করতে হবে। প্রান্তিক মানুষেরও যে বলার আছে, তাদের যে ভয়েস আছে, তাদের যে কিছু কণ্ঠ আছে, সেটা যেন আমরা শুনতে পাই এবং শুনে যেন সেই মতো করে আমরা ব্যবস্থা নিই। হারুন ভাই, আমরা যারা সিভিল সোসাইটি, যারা এদেরকে নিয়ে কাজ করি, গবেষণা করি, তাদেরও রেসপন্সিবিলিটি যে সরকারকে, সরকারি যারা সংশ্লিষ্ট তাদেরকে এই যে নর্মস, তাদের যে রিকোয়ারমেন্টস এবং কিভাবে এই জাতি গোষ্ঠীটা গঠিত হয়েছে, যে রেইনবো সোসাইটিটা এখানে হিজড়া আছে। ক্লাসে বলার চেষ্টা করি আমার ছেলে মেয়েদের, ওরা আমার স্টেক হোল্ডার, তো ওদের যতটুকু পারি এই জনগোষ্ঠীটা আমাদের কিন্তু আমাদের যারা আমরা এনজিও, যারা সিভিল সোসাইটি, তারাই যে বললাম যে আমাদের সাথে যেসব দাতা সংস্থাও আছে, আমরা ওই কাজটাই করার চেষ্টা করছি। লোকাল এমপিদেরকে বলার চেষ্টা করছি রেইনবো সোসাইটি প্রমোট করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছে, গুড থিং। মাননীয় প্রধানমন্ত্রী এটা পারসিভ করছে, অনুধাবন করছে। এখন এটাকে আমরা কিন্তু আরো সামনে কিভাবে বেশি এগিয়ে নিতে পারব। আপনাদের তিনজনকে ধন্যবাদ আদিবাসী দিবস উপলক্ষে আজকে অনুষ্ঠানে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আমরা মনে করি যে বাংলাদেশ কোনো মনোলিথিক রাষ্ট্র না। বাংলাদেশ কেবল বাঙালির না, বাংলাদেশ কেবল মুসলমানের না। বাংলাদেশে বাঙালি ছাড়াও আরও 55টিরও বেশি জাতির মানুষ বাস করে। এখানে মুসলিম ছাড়াও অন্য ধর্মের মানুষ বাস করে। এই যে বাংলাদেশ, এটি বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির একটি বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনার যে নীতি থাকবে এবং প্রতিদিনকার যে বাস্তবায়ন, সেই বহুত্ববাদী নীতির রিফ্লেকশন আমরা দেখতে চাই।
এবং আমরা মনে করি এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের সৌন্দর্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।